ডেমোক্রেসি ইন বাংলাদেশ, পলিটিক্যাল আইডিওলজি ইন বাংলাদেশ। পলিটিক্যাল আইডিওলজি বাংলাদেশ আমরা একটু আলোচনা করছি, আমাদের কাছে পলিটিক্যাল আইডিওলজি কি আছে এটা খুঁজা বড় বড় কষ্ট। এখন মনে হয় কোনো ধরনেরই কোনো আইডিওলজি নেই, একটা আইডিওলজি যে ক্ষমতায় যাবো, টাকা পয়সা চুরি করবো, এমন সম্পত্তি করবো যে আমার নাতি পর্যন্ত বসে খাই দিতে পারে। তো এই ব্যাপারে আমি আলোচনা করার জন্য আজকে আসলে আমরা ওই যেটা এতক্ষণ আপনারা বলেছেন সেটাই, নতুন করে লম্বা কোনো কথা বলার দরকার নাই। তো বিষয় হলো যে আমরা যারা সুইডেনে আছি আমরা এই বক্তব্য রাখিও বা কী করবো, কিন্তু একটা জিনিস আছে আমরা হয়তো জানি সবাই, আপনারা অভিজ্ঞ যারা আছেন আপনারা সবাই জানেন যে মানুষ যখন খুব অসহায় অবস্থায় পড়ে যায় তখনও পৃথিবীতে কিছু মানুষ বেঁচে থাকে, কিছু মানুষ তখনও তাদের সংখ্যা কম হতে পারে। বাংলাদেশের আজকে যে অবস্থা সেই অবস্থায় আজকে এখানে প্রবাসী যারা আছে তাদের অনেক লোকের এখানে আগমন হওয়ার কথা ছিল, কিন্তু নাই। এটাই একটি বাস্তব প্রমাণ যে তখন সব লোকগুলো সব কাজ হয়তো করে না, কিন্তু তবুও কিছু লোক থাকে তাদের এই কথাগুলো, এই 5 জন এই 3 জনের এই কথাগুলো হয়তো আরেকজন রিলে করবে, রিলে করে হয়তো বাংলাদেশে পাঠাবে, হয়তো কোনো এক যুবক, কোনো এক মানুষ, কোনো একটি দল সেটাকে হয়তো পুঁজি করবে, সেটাকে হয়তো নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এই সবগুলোই জানা কথা, তবু আপনাদেরকে আজকের এই আলোচনার মধ্যে আলোচনা করার প্রারম্ভেই আমি সংক্ষিপ্তভাবে মাত্র 5টা মিনিট সময় আপনাদের চিন্তা করার জন্য কিছু কথা বলব। আজকে বাংলাদেশের কি অবস্থা, আপনারা এতক্ষণ যে কথাগুলো বলেছেন, আপনারা বলেছেন যে আমরা কি করতে চাই, আমাদের আইডিওলজি কি হবে। আমরা সবাই জানি বাংলাদেশে রেজিস্ট্রিকৃত রাজনৈতিক দলের সংখ্যা এখন প্রায় শতাধিক। এর মধ্যে বড় 2টি দল, তার সাথে যদি একটু নিন্দুকের ভাষায় বলি, একটু কষ্ট করে বলি, তাহলে লেজুর ভিত্তি করে এরকম আরো 20 দল অথবা 14 দল এই জাতীয় অবস্থান করছে। কিন্তু এদের অবস্থা কারোই দলে গণতন্ত্র নাই, এটা আমরা সবাই জানি। এক নেতা কেন্দ্রিক, কেউ ছিলেন সামরিক স্বৈরাচার, এখন যারা হয়েছেন তারা হয়েছেন নির্বাচিত স্বৈরাচার। এই অবস্থায় চলতে এই কথাগুলো বলতে বর্ণনা করতে টক শো থেকে শুরু করে পত্রিকার সম্পাদকীয় শেষ নাই, লেখার কোনো শেষ নাই, বলার কোনো শেষ নাই, কিন্তু প্রতিকার করি। কিন্তু কোথাও না কোথা থেকে তো শুরু করতে হবে। যখন ফিদেল কাস্ট্রো ওই কিউবাকে স্বাধীন করতে গিয়েছিলেন, দেখলো যে এরকম জঙ্গল অবস্থা, কেউ কারোর কথা শুনে না, তখন তারাই তো চলে গেছেন, এই ইতিহাস আপনারা সবাই জানেন। সেই সেকেন্ড গ্রেট ওয়ারের এক জেনারেলের কাছে গিয়ে তারা শিক্ষা নিল, চে গুয়েভারা সহ 5 জন মিলে আবার দেশটাকে স্বাধীন করলো। সমাজতন্ত্রের 10 নেমে গেছে, তবু কিউবা মরে নাই। পরিশ্রম করলে, চিন্তা করলে এখনো পর্যন্ত এই জাতীয় একটি কথা করা যায়। কে বলে, কে না বলে, এই 5 জন থেকে হয়তো আমাদের এমন একটি কথা বেরিয়ে আসতে পারে যে আজকে 2016-তে হয়তো কাজে লাগবে না, কিন্তু 20 সালে তো কাজে লাগতেও পারে, 18-তে হয়তো এই কথাগুলো তো কাজে লাগতেও পারে। ডকুমেন্টেশন চলবে, হয়তো কথাগুলো আমাদের আজকে খুব ফেল না হলেও একসময় কাজেও লাগতে পারে। সেই নিরিখে কেমন বাংলাদেশ আজকে চলছে একটু পরে। সবাই কথা বলছে, কত শুনলে নিজেরও মুখ সুরসুর করে, সাবধান করেছি অনেকে, না বলার দরকার নেই, না বলার দরকার নেই, চুপ থাকা বুদ্ধিমানের কাজ। বন্ধু বান্ধব মিলিত হলে দামি অদামি বহু কথা হয়, সবাই কম বেশি বর্তমান নিয়ে পীড়িত, সুতরাং গুলি বোমা জঙ্গি হামলা, জেহাদি বই চাপাতি বন্দুক যুদ্ধ, ক্রস ফায়ার গুমখুন মামলা, এসব কোনো না কোনো সময় আলোচনায় উঠে আসে। এই আলোচনা শুধু যে আমাদের বন্ধু মহলে তা নয়, সবখানে, ভোরবেলার হাঁটায়, হাসপাতাল, অফিস, বাসার দাওয়াতে, মাছ বাজারে, সেন্ট্রুমে, ফুটপাতে, ফুচকা চটপটের দোকান, এমনকি কবরস্থানে অনুপস্থিত নেই। ঘর থেকে বেরোনোর সময় স্ত্রী স্বামীকে স্মরণ রাখতে বলেন, যেখানে সেখানে যাত্রার সঙ্গে অপ্রয়োজনীয় আলাপ আলোচনা নয়। স্বামীরাও স্ত্রীদের একই কথা মনে রাখতে বলেন। বাবা মা যুবক সন্তানদের সহজে এখন ঘর থেকে বের হতে দিতে চান না। কোথায় যাবে, কেন যাবে, কারা আছে সেখানে, এমন 10টা প্রশ্ন থাকে নিকটজনের আপনজনদের বেলায়। সদা সাবধান, যাদের যা ইচ্ছা বলুক বা করুক, নিজের চুপচাপ থেকে নিরাপদ থাকো। নিরাপদে থাকার চেষ্টা রয়েছে, আবার চুপচাপও কেউ নেই। প্রকাশ্যে সবাই গন্ডা, অপ্রকাশ্যে সংবেদনশীল মানুষ চলছে বলছে, অলক্ষ্যে সব যেন গতিহীন, সব আছে থেকেও নেই অনুভব মনে মনে। খবরে লেখা হয়, অধিকাংশ রেস্তোরাঁ বেশিরভাগ সময় শূন্য থাকে। এখন ঢাকার বাসিন্দাদের জীবনে বিনোদন বলতে তেমন কিছু নেই। ছিল ঘর ছেড়ে কোথাও খেতে যাওয়া, সন্ধ্যার পরে টরে যাওয়া,
খাওয়ার চেয়ে মধুর সময় কাটানোর আকাঙ্ক্ষাটাই মুখ্য ছিল। মন ও মানুষ উভয়ে আর সে মুখ্য হতে চায় না। সাধারণদের বরণের পাশাপাশি চলনও আটকে গেল। বিশেষ সুবিধাভোগীদের পক্ষে এই যাতনা বোঝা সম্ভব নয়। তারা যখন যেমন খুশি বলতে পারে, তাদের চলন প্রক্রিয়াও বিশেষ। সংকটকালে সাধারণ ও বিশেষদের এই পার্থক্য সাহসের বদলে সংখ্যা বাড়ায়। পারস্পরিক আস্থার অভাবে অবিশ্বাস ছড়িয়ে পড়ে। মানুষের সমাজে যেমন এই সংকটের আবির্ভাব ঘটুক, সহনশীলতা সংবেদনশীলতা বাদ দিয়ে মানবতার তোয়াক্কা না করে সুস্থ সমাধানের নাগাল পাওয়া কঠিন। অস্থিরতা সামলাতে সুস্থিরতারই প্রথম প্রয়োজন। জনসতর্কতায় বহু মানুষের নাস্তানাবুদ দশা, বিবিধ পরিচয়ের মানুষের যাতনা বিবিধ রকম। দেশের সংকটকালে মানুষের হাঁসফাঁস দশা গোছানোর জন্য খবর পৌঁছে এখানে কান পাতে ওখানে মন দেয়। দায়িত্ববান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মত অভিমতের আশায় চোখ কান মেলে রাখে। এমন স্পর্শকাতর সময় টেলিভিশন খবরের কাগজে এক এক ওজনদার মানুষের কথা এক এক রকম হলে আশা টিকিয়ে রাখার উপায় থাকে না। যাদের বলা বন্ধ তাদের দেখার চোখ খোলা, কারণ খোলা থাকে। মনের জানালা বন্ধ নয়। সৃষ্টিকর্তা তাদের জ্ঞান বিচার বুদ্ধিপূর্বক সবই দিয়েছেন, শুধু পরিচয় সেঁটে দিয়েছেন সাধারণ হিসাব। যাদের বলতে মানা নেই, হিসাব কষে কথা বলার দরকার পড়ে না বলে তারা নিজেদের বিশেষ, সে বিশেষ অনুভবের বিচিত্র ঠেলা সামলাতে হয় বেচারা সাধারণ। যারা সাধারণ তাদের দুর্ভোগ দুই প্রকার, বলতেও পারে না, সইতেও পারে না। দেশে দোষারোপের বন্যা, সকাল বিকালের গতি প্রকৃতি বদলাচ্ছে। আগে শুনতাম মাদ্রাসা মক্তবের দোষ, দোষ সেখানে পড়া গরিব মানুষের ছেলেপিলেদের। তারপর হঠাৎ পিলি চমকানো ঘটনায় দোষের ধারণা বদলে যেতে দেখে মানুষ। ওই যে হলি আর্টিজেনের পর বলা শুরু হয়ে গেল, অমুক অমুক বড় লোকের ছেলেপিলেদের পড়ানো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মহাদোষ। বাবা মা অভিভাবক দোষ চাপানো হলে তাদের ধনসম্পত্তির উপর। বড় লোক হওয়ার কারণে সন্তানের প্রতি অবহেলার কথা গাল ধরে বলা বলি হয়। যখন যার মন যা বলছে, মনের কথা ছটফটিয়ে নেমে পড়ছে সাধারণের সমাজে। ক্রমেই বেড়ে চলেছে দোষ ও দোষীর তালিকা। দিনে দিনে তালিকা যত লম্বা হতে থাকবে, সাধারণ জীবনের সংখ্যা সংশয়ের পরিমাণ বেড়ে চলছে পাল্লা দিয়ে। এই হলো আজকের অবস্থা। আরো লম্বা এখানে আছে, এগুলো আরো পড়া যায়, কিন্তু মোদ্দা কথা হলো এই হলো আজকের অবস্থা। যে আমি আজকের এই আলোচনার সূচনাতে আজকে যারা এখানে বিদগ্ধ জনেরা রয়েছেন, আমরা মনে করি আমরা অন্তত একটি স্বস্তিতে আছি। আজ বাংলাদেশের যেটি, আমি কোনো দলীয় পক্ষ থেকে কথা বলছি না, এখানে কোনো দলীয় ভিত্তিক কোনো আলোচনা হচ্ছে না। একটি আলোচনা হচ্ছে বাস্তব অবস্থা, যেটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন, সেটার উপরে। এমন একটি প্র্যাকটিক্যাল সিচুয়েশন এখানে বিরাজ করছে বাংলাদেশে। 16 থেকে 18 কোটি মানুষ, 1 কোটি যদি আমরা প্রবাসী ধরি, ছিটমহলের লোকজন সহ যদি যোগ করি, তাহলে 16-এর সাথে 2 যোগ করলে 18 প্রায়, যাদের এখনো আদমশুমারি হয়নি, এইগুলাকে নিয়ে। তো এই 17-18 কোটি মানুষ কথা বলতে পারে না। বাক ব্যক্তি স্বাধীনতা আজ অনেকটা রুদ্ধ বললেই চলে। শুধু টাকার খেলা, শুধু টাকা দিয়ে কি সবকিছু কেনা? কিন্তু এটা কতদিন? 30 লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত একটি স্বাধীনতা, একটি স্বাধীন দেশ এইভাবে আর দীর্ঘ সময় হয়তো চলতে পারে না। এ বলছে আমি তো 10টা খুন করেছি, ও বলছে যে তোমার আমলে তো 10টা হয়েছে, আমি তাই জন্য 20টা করছি। এ তো হতে পারে না। রাষ্ট্রীয় পুলিশ ছিল, রাষ্ট্রীয় পুলিশ নাই, এখন দলীয় পুলিশ। সেটা শুধু একটি দলের জন্য নয়, আগের দলেও তাই, এখনো তাই। এখন আর সংখ্যা বাড়া। আবার আরেকটি দল আসতে থাকে, সে বলবে আমি আরো বাড়াবো। তাহলে আমার দেশে আর দলীয় রাষ্ট্রীয় পুলিশ নাই, রাষ্ট্রীয় সেবা নাই, রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা নাই, রাষ্ট্রীয় বিচারক নাই, এভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নেই। এই অবস্থায় আমরা যদি মনে করি সোমালিয়াতে যেটা 90-এর দশকে ঘটেছিল, রাষ্ট্রীয় ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছিল, সেন্ট্রাল ব্যাংক চলে গেছিল, রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা ভেঙে পড়ে গেছিল, কাবিলা সিস্টেম চালু হয়ে গেছিল। 10টি বছর সেখানে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল না। পরে আমেরিকার হস্তক্ষেপ সেটা হয়েছে। আজ বাংলাদেশে পদধ্বনি শুনি সেই আমেরিকান জন কেরি সকালে আসতে সেখানে। এরকম একটি পরিস্থিতিতে আমরা হয়তো এই 5 জনও হয়তো এমন কিছু সিদ্ধান্ত, এমন কিছু কথা আমরা আজকে সেখানে কনক্লুশনে করতে পারবো, যেটা দিয়ে আমরা হয়তো সেগুলোকে প্রিন্ট মিডিয়াতে আজকে 1 সেকেন্ড লাগে না এখান থেকে তেঁতুলিয়া চলে যেতে আমার এই খবর, এখান থেকে টেকনাফ চলে যেতে সেই খবর। সেজন্য আমরা আশা করব আপনারা আপনাদের সুচিন্তিত মতামতগুলো রাখবেন এবং বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করবেন। এই বলে আমি আজকে আমার এই সূচনা বক্তব্য শেষ করেছি এবং আমি অনুরোধ করব আজকের এই প্রবন্ধ পাঠ করার জন্য আজকের প্রধান আলোচক, যিনি এর প্রধান উদ্যোক্তা, আমি তাকে আন্তরিক মোবারকবাদ জানাই, যিনি আজকে এই অবস্থায় আমাদেরকে এই সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। সেই আমাদের আব্দুল বাসির চৌধুরীকে আমি তার মূল্যবান প্রবন্ধ পাঠ করার জন্য অনুরোধ করছি।
শ্রদ্ধা সভাপতি, উপস্থিত সুধা, আমার ডেলিবারেশনসটা দুইভাবে হবে, দুইটা পার্ট। একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা অবজেক্টিভ। সাবজেক্টিভটা হয়তো একটু বোরিং লাগবে, কিন্তু তারপরও আমাদের একটু রি-এক্সারসাইজ করা দরকার যে আমরা আসলে যখন পলিটিক্যাল থিওরি বা আইডিওলজি নিয়ে কথা বলি, আসলে এটা ব্যাকগ্রাউন্ডটা কী, এবং এটার মাঝে মাঝে আমাদের একটা রিমাইন্ডার হওয়া উচিত। পলিটিক্যাল আইডিওলজিস ইন বাংলাদেশ। প্রথমে আমরা যদি শর্ট আউট করি, আইডিয়ালিজমটা কি? আইডিয়ালিজম ইজ এ টার্ম উইথ সেভারাল রিলেটেড মিনিংস। তো এটার সাথে ইট কামস বাই আইডিয়া থেকে আইডিয়ালিজম। আইডিয়া এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড হচ্ছে টু সি। আর উড্রো উইলসন তার পলিটিক্যাল আইডিওলজিতে এক্সপ্লেইন করেছে আইডিওলজি টার্মটা। The priority of ideals, principles, values, goals over concrete realities. Idealists are understood to respect the world as it might or should be. And idealism affirms imagination, অনুভূতির ব্যাপার। যাদের অনুভূতি আছে ওইখানে হচ্ছে আইডিয়ালিজম। তো আইডিয়ালিজম, প্রত্যেকটা আইডিয়ালিজমই কিছু অনুভূতি সৃষ্টি করেছে। ক্লাসিক্যাল আইডিয়ালিজম হতে পারে, সাবজেক্টিভ হতে পারে, অবজেক্টিভ, অ্যাবসলিউট, অ্যাকচুয়াল, প্লুরালিস্টিক। মাকিয়াভেলি, বিসমার্ক তাদের আইডিয়ালিজম ডেভেলপ করেছে, এটা হচ্ছে এগেইনস্ট রিয়ালিস্ট থিঙ্কার্স। আর এটা ছিল রিয়ালিস্ট থিঙ্কার্সরা এক্সপ্লেইন করেছে। তো পলিটিক্যাল আইডিয়ালিজম ইজ দ্য বিলিভ দ্যাট পিপল আর ইনহেরেন্টলি গুড। এটা একটা বেসিক থিওরি ডেভেলপ করেছিল। And that in large number with similar values, they are encouraged to demonstrate their inherent goodness. It is considered a liberal ideal. এটা থেকে লিবারালিজমটাও ডেভেলপ করেছে, যে সোশ্যাল গুডের থেকে। A set of doctrines or beliefs that are shared by members of social group or that form the basis of a political, economic or other system. A set of beliefs and ideas that one can apply onto policies and events, one's political moral code and world view. Globalization, technical development, এগুলি আইডিয়ালিজমের ভিতরে পড়ে। এই যে তারপরে আমরা যদি যাই যে পলিটিক্যাল আইডিওলজিস ডিফারেন্ট হলো কিভাবে, ক্ল্যাশ অফ থ্রি পলিটিক্যাল আইডিওলজিস। এটা হচ্ছে ওয়ান ইজ লিবারালিজম, অ্যানাদার ইজ কমিউনিজম অ্যান্ড অ্যানাদার ইজ ফ্যাসিজম। Three clashes. So an ideology is fairly coherent and comprehensive set of rules that explains and evaluates social conditions, helps people understand their place of society and provides a program for social and political action. And when we explain one idealism, we have to go to a test. A political test is, we set 4 factors. One is explanatory, one is evaluative, one is orientative, identity, one is programmatic. অর্থাৎ প্রত্যেকটা আইডিয়ালিজমের একটা এক্সপ্লেনেশন থাকতে হবে, ব্যাখ্যা। তারপরে একটা ইভালুয়েটিভ, এটার একটা কি থাকতে হবে, যে পুনর্মূল্যায়ন বা মূল্যায়ন। তারপরে থাকতে হবে ওরিয়েন্টেটিভ, অর্থাৎ আইডেন্টিফাই করতে হবে, ভালো একটা আইডেন্টিটি থাকতে হবে আইডিয়ালিজমের। তারপরে প্রোগ্রামেটিক, এটার একটা কর্মসূচি থাকতে হবে এবং কর্মসূচির ইমপ্লিমেন্টেশন থাকতে হবে, তাহলে এটা হচ্ছে আইডিয়ালিজম। ওইটা শুধু ইমাজিনেশন বললে আইডিয়ালিজম হবে না। ডেমোক্রেটিক আইডিয়ালস, ওইখানে আমরা ডেভেলপ করেছি আইডিয়ালিজম অনেক। ডেমোক্রেসি ইজ হাইপোথেটিক্যাল, ডিসেপটিভ, এটা অনেক সময় প্রতারণামূলক। এভরিওয়ান ট্রাই টু লিঙ্ক হিজ অর হার আইডিওলজি, দ্যাট ইজ কারেক্ট আইডিওলজি। এটা যদি আমরা ওইভাবে দেখি যে ইস্ট জার্মানি, তাকে কি বলা হতো, জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক, তারও ডেমোক্রেটিক দাবি করা হতো। মাও সেতুং যখন তার চায়নার ডেভেলপমেন্টে কি করলেন, পিপলস ডেমোক্রেটিক ডিক্টেটরশিপ। তো আমরা ডেমোক্রেসি আইডিয়ালও দেখছি যে যে কেউ ওইভাবে লিঙ্ক করতে চায় এবং জাস্টিফাই করতে চায় যে তার আইডিয়ালটা কারেক্ট। অরিজিনস অফ ডেমোক্রেসি, রুল অফ গভর্নমেন্ট বাই দ্য কমন পিপল, ওইখানে ডেভেলপ করেছে টর্ক বিলে জন স্টুয়ার্ট মিল। আর সেইখানে এসছে লিবারাল পলিটিক্সটা, ওইভাবে যে রাইটস অ্যান্ড লিবার্টি, প্রোটেকশন অফ ইন্ডিভিজুয়ালস রাইট,
তারপরে রুল বাই দি মেজরিটি, তারপরে সোশ্যাল এসছে, সোশ্যাল অ্যাপ্রোচটা, ইকোনমিক ইকুয়ালিটি, তারপরে মানি সোর্স, ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক, পিপলস ডেমোক্রেসি, সেখানে এসছে রিভলিউশনারি ডিক্টেটরশিপ, প্রলেটারিয়েট, ডিক্টেটরশিপ অফ প্রলেটারিয়েট, তারপরে কমিউনিস্ট পার্টির রুল, এগুলি। এডমন্ড বার্গ ডেভেলপ করেছেন সোসাইটি ইজ ইনডিড এ কন্ট্রাক্ট, তারপরে ন্যাচারাল অ্যারিস্টোক্রেসি, সেইখানে একটা ডেভেলপ করেছে। সোশ্যালিজম ওইখানে ডেভেলপ করেছে। তারপরে কমিউনিজমটাতে যে কিভাবে পাওয়ারে যাওয়ার ব্যাপারটা, ওইখানে একটা কি করা হয়েছে যে ইকোনমি বেসিক থিং, তারপরে এটাতে ইমিসারাইজেশন অফ প্রলেটারিয়েট, প্রলেটারিয়েটের যে উত্থান, রিভলিউশনারি ক্লাস কনসাসনেস, একটা বিপ্লবী ভূমিকা হবে ক্লাস রিভলিউশনের, সেইখানে সিজার অফ স্টেট পাওয়ার, রাষ্ট্রীয় ক্ষমতা কি করা হবে, তারপর ডিক্টেটরশিপ অফ প্রলেটারিয়েট, উইদারিং অ্যাওয়ে অফ দি স্টেট, রাষ্ট্র ভূমিকা দখল করা হবে, এবং তারপরে কমিউনিজমটা প্রতিষ্ঠা করা হবে। কমিউনিজমের প্রসেসটা ওইভাবে বলা হয়েছে। তারপরে ডিফারেন্ট আইডিয়ালিজম, ফেসিজম এসছে, লিবারেশন আইডিয়াস হয়েছে, যে মার্টিন লুথার কিং, আই হ্যাভ এ ড্রিম, এই ধরনের। তারপর ফেমিনিজম, গে লিবারেশন, নেটিভ পিপলস লিবারেশন, অ্যানিম্যাল লিবারেশন, গ্রিন পলিটিক্স যেটা হচ্ছে, এগুলি অনেকগুলি আইডিয়ালিজম এসছে। তো পলিটিক্যাল আইডিওলজির মেইন যে কনফ্লিক্টটা রয়েছে, একটা হচ্ছে বাম, একটা ডান। বাম ডানে বিভিন্ন সময় প্রসেস ডেভেলপ করেছে। একটা প্রসেস শুরুতে হয়েছে যে লিবারালিজমটাকে কাউন্ট করা হতো অ্যাজ লেফট, এবং সেইখানে যে লিবারালিজমটা হয়েছে, ইট ডিনাউন্সেস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইজ মোর ইন্ডিভিজুয়াল রাইট। এইসব প্রোগ্রেসিভ বিভিন্ন বিষয়ের কারণে তাদেরকে বাম ধরা হতো। আর কনজারভেটিভ রাইট তাদের হচ্ছে যে ইন্ডিভিজুয়াল লিবার্টি, তারপরে ইকোনমিক ফ্রিডম, এইসব বিভিন্ন কারণে তো তাদেরকে রাইট। এই পলিটিক্যাল আইডিওলজিতে যে প্লেসিংটা লিবারাল ছিল লেফট এবং কনজারভেটিভ রাইট, এইভাবে এক্সপ্লেইন হয়েছে, এবং এইটার বিভিন্নভাবে এক্সপ্লেনেশন ডেফিনিশন এসছে। Most ideologies are identified by their position of political spectrum, a way of comparing or visualizing different political ideologies. The political spectrum is usually described along a left, middle, right line. এটার পরে যে কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনাল সোশ্যালিজম, ফ্যাসিজম, অ্যানার্কিজম, এগুলিরও বিভিন্নভাবে এক্সপ্লেনেশন ডেভেলপ করেছে। তো আমরা তারপরে আবার দেখেছি যে রিসেন্ট ইয়ার্স যে পলিটিক্যাল আইডিওলজিস আরও ডেভেলপ করেছে বিভিন্নভাবে, কালচারাল অ্যান্ড সোশ্যাল আইডিওলজিস। এইখানে আমরা দেখেছি রেসিজম, এটা একটা ডেভেলপ করেছে, ফেমিনিজম ডেভেলপ করেছে, জেন্ডার আইডিওলজি ডেভেলপ করেছে, অ্যান্টি ইন্টেলেকচুয়ালিজম ডেভেলপ করেছে, এগুলো থিওরি হিসাবে। তারপরে রিলিজিয়নস আর অল আইডিওলজিস, and with each one is a variation of beliefs. Some believers strictly follow all the tenets, while others are more liberal and choose the ones they feel are more important. Even equality of opportunity ওইটাও ডেভেলপ করেছে ইন্টারন্যাশনালি। তো আমরা পেলাম অনেকগুলি পলিটিক্যাল আইডিওলজিস আমাদের মাঝে প্রিভেইল করে, অতীতে করেছে, এবং এটার একটা ট্রেন্ড আছে ডেভেলপ করার, বিভিন্নভাবে নতুন নতুন আইডিওলজি এসছে। এখন আমরা যাই ডেমোক্রেসিতে। ডেমোক্রেসির একটা কমন ফিচার এটা হচ্ছে যে আমরা ডাইরেক্ট ডেমোক্রেসি দেখেছি, প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, আর একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, 3 পার্ট। এবং সেইখানে বিভিন্নভাবে আমাদের ফিচার আছে যে এখানে হেড অফ স্টেট হবে, গভর্নমেন্ট, পার্লামেন্ট, স্ট্রং পজিশন অফ দি পিপল, লজ, এইগুলোতে একটা ভ্যারিয়েশন আছে প্রেসিডেন্সিয়াল, পার্লামেন্টারি। তারপরে যাচ্ছি ওই যে ইকোনমি কিভাবে ইনফ্লুয়েন্স করে ডেমোক্রেসিকে, বা ডেমোক্রেসি কিভাবে ইকোনমিকে ইনফ্লুয়েন্স করে, এটা একটা রিলেটেড টার্ম। এই রিলেটেড টার্মে ইউএন ক্রনিক্যালে এসছে যে ডেমোক্রেসি creates better opportunities for both economic growth and cultural progress.
দেন অথরিটারিয়ান রেজিমস। এটার উপরে বিভিন্নভাবে কি এসছে। জেক মেয়ার, one IMF scholar, he mentioned using cross-sectional and pooled data for up to 125 countries over the period from 1960 to 1985. So he emphasized how democracy and economic growth is related. এটার উপরে আরো বক্তারা আছেন, কথা তুলবেন। আমি জাস্ট একটু ক্লুটা আউট করলাম যে how democracy and political economy is related. তারপরে হচ্ছে মেরিটস অফ ডেমোক্রেসি। সেইখানে আমরা যদি যাই, যে দেখি যে মেরিটস, a democratic government is a better government because it is a more accountable form of government. We didn't have any substitute or alternative system of government. Democracy improves the quality of decision making. Democracy provides a method to deal with differences and conflicts. It is suitable the countries like India having diversity of language, religion and culture. Democracy in India made it possible to keep unity and diversity. So it's a lesson for us. In a democracy, no one is a permanent winner or loser. So democracy-তে কেউ পার্মানেন্ট উইনার হয় না। সেখানে হিস্টোরিক্যাল ফিগার্স আছে, যে আমরা যদি ডায়াগ্রাম করি, ডায়াগ্রামে অথরিটারিয়ান আর লিবারেটারিয়ান অ্যানার্কিজম, যেগুলিতে স্ট্রাকচার প্রবলেম হয়, আর একটা হচ্ছে কমিউনিজম লেফট, আর যদি আমরা নিও লিবারালিজম অথবা রাইট ডানে স্থান দিই, তাহলে এই যে আমরা ডায়াগ্রামটা করছি, এতে দেখা যাচ্ছে গান্ধীকে যদি স্থান দিতে হয়, কোথায় দিতে হয়? গান্ধীর স্থান হয়ে যায় বায়ে, এবং লিবারেট অর্থাৎ মুক্ত গণতন্ত্র, মুক্তির দিকে। আর স্টালিনের স্থান হয়ে যায় বায়ে, কিন্তু ঊর্ধ্বে, মানে অথরিটারিয়ান ডিক্টেটরশিপ। ঠিক এইভাবে থ্যাচারকে যদি স্থান দিতে হয়, ডাইনে দিতে হয়। আর এইভাবে অত বিভিন্নভাবে প্লেসিং হয়েছে, এবং প্লেসিং থেকে আমরা শিখতে পারি। তারপরে আরেকটা এক্সপ্লেনেশন হয়েছে যে ডেমোক্রেসি, শর্ট রিফ্লেকশন দেওয়া যাবে কোনো পয়েন্টে? পরে করি, তাহলে আমি শেষ করে দিই। আপনারা কি কাগজ সবগুলি পড়বেন? পার্টিসিপেশন, একটা ইকুয়ালিটি অফ পার্টিসিপেশন, ইফেক্টিভ পার্টিসিপেশন। আরেকটা হচ্ছে যে যদি রেজিমস আমরা বিভিন্নভাবে ক্রাইটেরিয়া করি, তো একটা আছে যে ইলেকশনস রেজিম, তো সেখানে ওপেন ইলেকশন, ক্লোজ ইলেকশন। ক্লোজ ইলেকশনে প্যারাডিগম্যাটিক কেসেস চায়না, সৌদি আরবিয়া, ওইখানে ইলেকশন হয় না বা ইলেকশনের দরকার হয় না। তারপরে কন্টেস্টেড ইলেকশনস, সেইখানে আবার ইয়েস নো এসছে হেজিমনিক অথরিটিস, সেইখানে আছে কেসেস লাইক তিউনিসিয়া, উজবেকিস্তান। তারপরে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, কম্পিটিটিভ অথরিটারিয়ান, সেখানে আসছে জিম্বাবুয়ে, মালয়েশিয়া। তারপরে ফ্রিডম, প্লুরালিজম, রুল অফ ল, সেইখানে দুইটা ক্রাইটেরিয়া, ইয়েস ও নো। ইয়েস একটা, তো আর নোতে এসছে কেস লাইক ব্রাজিল, ফিলিপাইন। সো আর লাস্ট হচ্ছে যে এই সবগুলি অবস্টেকল পার হয়ে যেখানে লিবারেল ডেমোক্রেসি, দেন ইট ইজ এ কেস অফ সুইডেন অ্যান্ড ইউনাইটেড স্টেটস। সো দিজ আর দি ক্রাইটেরিয়াস। এখানে তারপরে ওয়ার্থ অফ ইন্ডিভিজুয়াল, ইকুয়ালিটি অফ অল পারসনস, মেজরিটি রুল, নেসেসিটি অফ কম্প্রোমাইজ, ইন্ডিভিজুয়াল ফ্রিডম, এইগুলো হচ্ছে ডেমোক্রেসির বেসিক সেন্স। কনক্লুশন, government provides a broader and more diversified approach than democracy does. Civil society appears to be the potential engine for improvement in governance. Different type of democracy results in different results of policy making, accountability and good governance. Deliberative democracy tends to be the best approach because it is associated with participation. Good governance lays the foundation for a liberal form of democracy. Democratic governance, to govern appropriately a democratic political system, must be capable of linking the demands and wishes of the citizens directly to policies. এটা। আর তারপরে আমি ডেমোক্রেসি ইন্ডেক্সে গেলাম। ইন্ডেক্সে দেখা যাচ্ছে যে কি করেছে, যে 4টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এটা 4টা কোয়েশ্চেনে huruvida nationella val är fria och rättvisa, fri election, rättssäkerhet,
রুল অফ ল, তারপরে বলা হয়েছে ইনফ্লুয়েন্স অফ আদার পাওয়ার্স, আর একটা হচ্ছে অপরচুনিটি বাই সিটিজেন্স। এই চারটা ক্রাইটেরিয়ার উপরে চারটা রেজাল্ট এসছে। ফাংশনাল ডেমোক্রেসিস, ডেমোক্রেসি উইথ আনমার্কিং নোটিসেস, উইথ হাইব্রিড রেজিমস, অথরিটেটিভ রেজিমস। সেইখানে যে পয়েন্টসগুলি ডিস্ট্রিবিউট হয়েছে, এটা ডেমোক্রেসি ইন্ডেক্স 2010, সেইখানে বাংলাদেশকে তারা ক্লাসিফাই করেছে অ্যাজ হাইব্রিড রেজিম, এবং বাংলাদেশ could get a result within 4 to 5.9 points out of 10. So, and answering these 4 questions. So Bangladesh has a hybrid regime. This is what Democracy Index says out of many countries. What does that imply? What is the meaning of hybrid? Hybrid definition? regimes. They have explained what is hybrid regime. I don't know that. Yeah, there are 4 classifications of countries. And hybrid regime, they lack many qualities of Okay. democracy. Yeah, it is one. There are list of which country has which position, and then I come to the approximate differences of 2 major political parties in Bangladesh. আমার কাছে মনে হয়েছে যে BNP is having one approach with liberalism, conservatism, and it is based on tradition, freedom, reason, free market, and there lies the difference with others. Awami League has got a trend or approach with socialism, and it believes in socialism. সেইখানে collectivism, public ownership, central economic planning, and economic equality. সেইখানে আমি একটু এক্সপ্লেন করবো ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের। যে বাংলাদেশে একটা ভিশন 2021 হয়েছে, ইউনো, সেইখানে বাংলাদেশকে বলা হয়েছে মিডল ইনকাম কান্ট্রি, এবং 10% গ্রোথ হবে বাই 2021। সেইখানে কিছু এক্সপ্লেন করা হয়েছে। আর আরবানাইজেশনের কথা বলা হয়েছে, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলা হয়েছে, কোয়ালিটি অফ এডুকেশনের কথা বলা হয়েছে, ইনক্লুসিভনেস, সাস্টেইনেবিলিটি, আরবান অ্যান্ড রুরাল ট্রান্সপোর্ট, ফুড 2021। তো আমার কাছে মনে আছে যে দ্যার ইউ ক্যান রেজ মেনি কোয়েশ্চেন্স হ্যাভিং দিস পেপার ডান, যে এখানে কোথায় কোথায় ল্যাকিং। রুরাল ডেভেলপমেন্টের কথা বলা হয়নি কোথাও। এখানে আরবানাইজেশনের কথা বলা হচ্ছে 33% কভার করে, কিন্তু রেস্ট অফ দি কান্ট্রি ইজ ইগনোরড বাই দি ভিশন 2021। ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা কোথাও নাই, বলা হচ্ছে না। কোয়ালিটি অফ লাইফের কথা বলা হয়নি। ইভেন হেলথ কেয়ার বলা হচ্ছে যে এটা আরবান হেলথ কেয়ারের কথা বলা হচ্ছে, নট দি হোল কান্ট্রি, নট দি রুরাল হেলথ কেয়ার। সো সেইখানে ইট ল্যাক্স মেনি থিংস। তারপরে আসছে ডেভেলপমেন্ট বাজেটে। বাংলাদেশের যে বাজেট এসছে, বাজেটের যে যদি আমরা কম্পেয়ার করি, দিস ইজ দি বাজেট, এবং এই বাজেটে ইউ ক্যান মেক মেনি কমেন্টস যে ইজ ইট এ প্রপার বাজেট ইন দি কান্ট্রি অ্যান্ড হোয়াট ইজ দি প্রায়োরিটি ইন দি কান্ট্রি। এখানে ইউ ক্যান ড্র মেনি কোয়েশ্চেন্স। তারপরে বাংলাদেশ গভর্নমেন্ট বাজেটের যে কিটা এসছে, যে ডেফিসিট 2008-এ -4.6, আর 2015-এ -4.7। ইটস হরিবল। -4.7 ইজ ভেরি ব্যাড বাজেট। যে বাজেট একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট বাজেট হয় না, যেখানে সারপ্লাস থাকে না, দেন ইট ইজ এ ফেইলিয়ার। হ্যাঁ, তারপরে আমি বলবো যে স্বাধীনতার ঘোষণাপত্রে কিছু কথা এসেছিল যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার পলিটিক্যাল আইডিওলজিস। এটা বলা হয়েছে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করণার্থে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশী রূপে বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা করিলাম। স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশিয়াল জাস্টিস, এই 3টা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্রের আদর্শ ও রাষ্ট্রীয় দর্শন। এটা মুক্তিযুদ্ধের ঘোষণা এসছে।
তারপরে আমরা যে বাজেট পেয়েছি, লাস্ট বাজেটে আমি শুধু একটু লাইট দিব। বাজেটের কিছু কন্ট্রাডিকশন এসছে, কনফ্লিক্ট এসছে। আপনারা জানেন যে এই বাজেট যিনি দিয়েছেন মন্ত্রীর কিছু বক্তব্য, কিছু নেতৃত্বের বন্দনা এগুলি এসছে, এগুলি খুব স্বাভাবিক। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আই মাস্ট সার্চ সাম পলিটিক্যাল ডেফিনেশনস অ্যান্ড পলিটিক্যাল প্রোগ্রামস, তার পলিটিক্যাল আইডিয়া, থিমটা কি বাজেটের মধ্যে। পুরো বাজেটটা আমি পড়লাম, পরে দেখলাম যে স্মরণ করছি স্বৈরাচার বিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, অর্থাৎ ওয়ান্স হি ইজ পেইং রেসপেক্ট ফর দি মুভমেন্ট উই হ্যাভ ডান এগেনস্ট অটোক্রেসি। আর সেইখানে উনি আবার সেকেন্ড পেজে উনি বলছেন 34 বছর আগে প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ হুসেন এরশাদ আমাকে 2টি বাজেট উপস্থাপনের সুযোগ দিয়েছেন বলে তার কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হোয়াট এ কন্ট্রাডিকশন! যেই স্বৈরাচার বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম তার বিরুদ্ধে বললাম এবং উনি সম্মান দেখালেন, পরে আবার তার কাছে উনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দিস ইজ কন্টেইনিং উইথ দিস কন্ট্রাডিকশন। আচ্ছা, তারপরে এইরকম আরো অনেক কন্ট্রাডিকশন আমরা পাবো যদি বাজেটে আমরা এক্সপ্লেইনে যাই। তো এইরকম আমি শুধু কয়েকটা পয়েন্ট আপনাদেরকে তুলবো। পেজ 32 সোশ্যালিজম, এই যে বলছেন আওয়ামী লীগ বিলিভস ইন সোশ্যালিজম, এবং তার বাজেটে বলছে 68, এটা 32 নম্বর পৃষ্ঠায় 68 নম্বর কিতে ব্যক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি, মূলধন মজুদ তৈরিতে বাজার ব্যবস্থায় ব্যক্তি খাতের ভূমিকাই প্রধান। একটা সমাজতন্ত্রে বিশ্বাসী একটা দল বলছে ব্যক্তি খাতের ভূমিকাই প্রধান, মানে সমাজতন্ত্র কোথায় গেল? তারপরে 69 বলছে ব্যক্তি খাতে বিনিয়োগের প্রতিবন্ধকতা দূরীকরণে আমাদের চলমান কার্যক্রম সম্পর্কে অনেক কিছু বলছেন এবং প্রায়োরিটির কথা বলছেন। দিস ইজ এ কন্ট্রাডিকশন। তারপরে 52, 53 ধর্মীয় জনগোষ্ঠীর ধর্ম সম্পর্কে, ধর্মীয় জনগোষ্ঠীর মান মর্যাদা সুরক্ষা এবং নির্বিঘ্নে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে চলমান নানামুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এটা আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার নীতিতে বিশ্বাসী, এবং সেইখানে তারা বলছে 144 ধর্মীয় সম্প্রীতির পরিবেশ নিয়ে আমরা গর্ব করতে পারি। তারপর বলছেন দেশে এখন প্রায় 24,000 মন্দির আছে, একটি হিন্দু কল্যাণ ট্রাস্ট সেখানে রেফার করছেন। তারপর বলছে এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়ে 2016-17 বাজেটে 200 কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করছি, মানে বরাদ্দ দেওয়া হয়েছে। এখন বাংলাদেশে শুধুই কি হিন্দু ধর্মাবিশ্বাসী মানুষ থাকেন না অন্যান্য ধর্মাবিশ্বাসী মানুষ থাকেন? কিন্তু শুধু হিন্দু ধর্মাবলম্বীদেরকে দেওয়া হয়েছে 200 কোটি টাকা, অন্য কোনো ধর্মাবলম্বী 1 টাকাও পায়নি। এটা ধর্ম নিরপেক্ষতা না ধর্মের প্রতি পক্ষপাতিত্ব? এটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আরেকটা হচ্ছে পেজ 54, এইটা হচ্ছে বাজেট সম্পর্কে আমি বললাম। তারপরে যাই আওয়ামী লীগের প্রতিষ্ঠার ব্যাকগ্রাউন্ড আপনারা অনেকে জানেন যে কীভাবে হয়েছে। এটা ছিল মুসলিম লীগ আগে, মুসলিম লীগ থেকে মুসলিম লীগের একদল নেতা যারা পাকিস্তান আন্দোলন করেছেন এবং তারা দেখলেন যে পূর্ব পাকিস্তানে অন্যায় অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, তখন হুসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম সহ তার নেতৃত্বে যারা ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেকেই পূর্ব বাংলার মানুষের উপর যে অন্যায় বঞ্চনা ছিল এগুলির বিরুদ্ধে তারা সংগঠিত হতে চেষ্টা করেন এবং পূর্ব বাংলার পক্ষে কথা বলার চেষ্টা করেন। সেটা কর্মী শিবির 1948-এ, সেখানে অনেক নেতা ছিলেন যাদের নাম বলা যায়। 1949-এ 23 ও 24 জুন রোজ গার্ডেনে শামসুল হক এবং আরও অনেকে জড়িত ছিলেন। তো মৌলানা ভাসানীকে নেতৃত্ব দিয়ে এবং শামসুল হককে নেতা বানিয়ে ওনারা তৎকালীন আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। আরমানিটুলাতে মিটিং হয় প্রথম 24 জুন, 4000 লোক সমবেত হয়। এটা হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠার যে ব্যাকগ্রাউন্ড। বিএনপি 1978-এ সংগঠিত হয়। 78-এ জিয়াউর রহমান একটি প্রেসিডেন্ট নির্বাচন করেন, তারপরে বিভিন্ন নির্বাচনের মাধ্যমে বিএনপি সংগঠিত হয়। বিএনপি ছিল ভিত্তি যে বিশ্বাস, সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। আর সমাজতন্ত্র বলতে তার অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার।
যেটা মুক্তিযুদ্ধের ঘোষণায় ব্যবহৃত হয়েছে সেই ঘোষণাটি এসছে। আওয়ামী লীগ বলেছে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা তথা সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিতকরণ, এটা হচ্ছে মূলনীতি ও অসাম্প্রদায়িক রাজনীতি এবং সমাজতন্ত্র তথা শোষণ মুক্ত সমাজ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। লক্ষ্য উদ্দেশ্য আওয়ামী লীগের যে তাদের হোম পেজ থেকে আমি নিয়েছি এবং তাদের বিভিন্ন লেখা থেকে, স্বাধীনতা সংহত করা, রাষ্ট্রের সার্বভৌমত্ব সমুন্নত রাখা, জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, সব নাগরিকের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি ও কল্যাণ নিশ্চিত করা, মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। এখন বিএনপির নেতৃত্বে বিভিন্ন নেতা এসছেন, নেতাদের নাম বললাম না, 75 মেম্বার্স। অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্বনির্ভরতার উত্থান ঘটানো, রাজনীতির মূল ভিত্তি, এই বিষয়গুলি যে 4টা পিলার। আর আওয়ামী লীগের ছিল প্রথমে প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রোগ্রাম, 42 দফা কর্মসূচি। তারপরে তাদের দাবি ছিল রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি। তারপরে তারা আন্দোলন করলো এক ব্যক্তির এক ভোট, গণতন্ত্র, সংবিধান প্রণয়ন। পাকিস্তানের সংবিধানের জন্য আওয়ামী লীগ সংগ্রাম করেছে অনেক। তারপরে সংসদীয় গণতন্ত্র, আঞ্চলিক স্বায়ত্তশাসন, যেটার ফল হিসেবে আমরা পেয়েছি প্যারিটি। 2 অঞ্চলের বৈষম্য দূরীকরণ, এটার জন্য আওয়ামী লীগের একটি ঐতিহ্য আছে। তারপরে 1954 সালে কেএসপি গণতন্ত্রী দল, খেলাফত পার্টি, আওয়ামী মুসলিম লীগ 223টা সিট পায়, আওয়ামী লীগ পায় 143টি। এতে তারা পূর্ব বাংলার জনগণের একটি সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। 1966-তে 6 দফা আসে এবং কোয়ালিশনে পাকিস্তানে অনেকদিন তারা ক্ষমতায় ছিল, সরাসরি অথবা অপ্রত্যক্ষভাবে। প্রদেশে 2 বছর ছিল আতাউর রহমান খানের নেতৃত্বে। এখন আমরা আসি ডেমোক্রেসি নিয়ে। আমি কিছু কম্প্যারিজন বলবো না, আমি বলবো যে আমি 2টা দলেরই বৈশিষ্ট্যকে তুলে ধরার চেষ্টা করেছি এবং অনেক সময় আমার যে ধারণা ভুল হতে পারে, আপনারা আপনাদের বক্তব্য এইগুলি আপনারা ক্লিয়ার করবেন। এগুলি অনেকটা সাবজেক্টিভ বিদম্বিংয়ের মতো জাজমেন্ট, অবজেক্টিভ করা ওই রকম বই পত্র পত্রিকায় পাওয়া যায় না। আওয়ামী লীগ 1986 সালের একটি নির্বাচন করে, 1996-তে একটি নির্বাচন করে, 2009-তে একটি নির্বাচন করে, 2014-তে একটি নির্বাচন করে। এই নির্বাচনগুলি আমার কাছে মনে হয়েছে যে সঠিক হয়নি, সুষ্ঠু হয়নি, সুস্পষ্ট হয়নি। এর পেছনে 1986-তে একটি ভুলের নির্বাচন ছিল এবং আওয়ামী লীগও সেই ভুল স্বীকার করেছে এবং পরবর্তীতে ওই পার্লামেন্ট বাতিল হয়ে যায় এবং তারা সবাই পদত্যাগ করে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই পদত্যাগ করে। 96-তে একটি নির্বাচন হয়েছে, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে তারা আন্দোলনে ছিল এবং আন্দোলনের ফলশ্রুতিতে তারা সারা দেশ একটি অস্থির অবস্থায় পড়ে এবং সেই নির্বাচন নিয়েও বিভিন্ন সমস্যা ছিল। 2009-তে আপনারা জানেন যে একটি সামরিক ক্ষমতাশালী একটি গোষ্ঠী যারা ক্ষমতা হস্তান্তর করে, সেইখানেও সঠিক নির্বাচন হয়েছে বলা যায় না। এটা অনেকটা একতরফা নির্বাচন এবং এখানে বিরোধী দলের কোনো অবস্থানই ছিল না ভোটের বাক্সে। 2014-তে ভোটের যে অংশগ্রহণটা সঠিক হয়নি এবং সুষ্ঠু সঠিক নির্বাচন হিসাবে এটা গ্রহণযোগ্য দেশেও হয়নি, বিদেশেও হয়নি। কিন্তু তুলনামূলকভাবে যদি বিএনপির নির্বাচনগুলিকে আমরা একটু পর্যালোচনা করি, 1979-তে যে নির্বাচন হয়েছে সেখানে রাজনৈতিক অবস্থা ডেডলক ছিল, কোনো রাজনৈতিক অবস্থা ছিল না, রাজনৈতিক কার্যক্রম ছিল না। সেখানে নতুন করে রাজনৈতিক কার্যক্রম দেওয়ার পর এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে সারা দেশে তারা 25% ভোট পেয়েছে এবং একটি সুন্দর একটা কন্টেস্টেড ইলেকশন ছিল 79-তে। 78-এ যে ইলেকশন হয়েছে সেইখানেও একটা কন্টেস্টেড ইলেকশন হয়েছে। 81-তে যে ইলেকশন হয়েছে প্রেসিডেন্ট ইলেকশন, জাস্টিস সাত্তার এবং ডক্টর কামালের সঙ্গে, ডক্টর কামাল সেখানে 36% ভোট পেয়েছেন। অর্থাৎ একটি জাতির ভোটে 36% ভোট পাওয়া, এটা একটা বিরোধী দলের জন্য একটা মর্যাদার ব্যাপার। 1991-তেও একটি ফেয়ার ইলেকশন ছিল, ইকুয়াল প্ল্যাটফর্ম ছিল এবং সেইখানে বিএনপি জয়লাভ করে। 2001-এও একটা অর্থাৎ পিপলস উইল নিয়ে এসছে এবং একদম বিরোধী দল হিসেবে ক্ষমতায় আসা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আচ্ছা, বিএনপি could mobilize a good image of moderate politicians, a good image government। তুলনামূলকভাবে মনে হয়েছে যেই সময়গুলিতে তাদেরও অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, অনেক দুর্নীতি বা অপর বিভিন্ন ধরনের সমস্যা হয়তো এসছে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সময়। কিন্তু বিএনপির যে কৃতিত্বের বিষয়গুলি হচ্ছে বিএনপি রেজড মিক্সড ইকোনমি,
আর কনজারভেটিভ ফ্যাক্টরসগুলি বিএনপির সময় বেশি কি করেছে, বিদ্যমান ছিল। স্টেবল ডেমোক্রেসি, পলিটিক্যাল সিচুয়েশনটা স্টেবল ছিল। আর তারা খাল কাটা, বনসম্পদ বৃদ্ধি, সচেতনতা, স্বনির্ভর গ্রাম সরকার, প্রেস স্বাধীনতা, আদর্শ নেতৃত্বের, তাদের যে আদর্শ এবং নেতৃত্বের আকর্ষণে দলটা সংগঠিত হয়েছে, দল বিকশিত হয়েছে। সেখানে তারা রেডিমেড কিছু 66-র আন্দোলন বা 69-এর আন্দোলন, 6 দফা আন্দোলন, এই সব কোনো সহযোগিতা তারা বিএনপি পায়নি, যেটা আওয়ামী লীগের অর্থাৎ পাকিস্তান আমলের আন্দোলনের বিভিন্ন কি আছে। সেই ভিত্তিতে এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আমি একটা পারসেপশন নিয়ে ভাগাভাগি করি এবং আওয়ামী লীগ কিসে বিশ্বাস করে ধারণা করতে পারি, হয়তো আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আওয়ামী লীগ কখনো কখনো একদলীয় ধারায় বিশ্বাস করে এবং তারা অতীতে করেছে একদলীয় শাসন। বিএনপি বহুদলীয় আদর্শে বিশ্বাস করে, এটা সরাসরি ইউ ড্র লাইনস। আওয়ামী লীগ পূর্ণ নিয়ন্ত্রণে বিশ্বাস করে, আর বিএনপি বিরোধী দলেরও মতামতে এবং বিরোধী মতামতে বিশ্বাস করে, অ্যালাউ করে। আওয়ামী লীগের সংবাদপত্র নিয়ন্ত্রিত, বিএনপিতে বিরোধী পত্রিকাগুলি বিকশিত। আওয়ামী লীগের নো টলারেন্স আর বিএনপি হিউজ টলারেন্স। তারপরে নির্মল সেনের কথাটি আপনারা মনে করে দেখুন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, কমরেড শান্তি সেনের পরিণতি, এইগুলি। তারপর ধর্মভিত্তিক দলগুলি গুপ্ত অন্তর্ঘাতী আওয়ামী লীগের আমলে, কিন্তু বিএনপির আমলে তারা পুনর্বাসিত অথবা তারা স্বেচ্ছা কর্মকাণ্ডে ব্যস্ত। তারপরে বাম দলগুলি নির্মূলে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার, কিন্তু বিএনপির আমলে তুহা হক সহ বাম দলগুলি পুনর্বাসিত অথবা সাধারণ ক্ষমা ঘোষণা, একটা নতুন প্রক্রিয়া শুরু হয়। তারপরে যেগুলি পাকিস্তানি সামরিক শাসকরা এই বামদেরকে দৌড়াতেন, হুলিয়া দিতেন, সেই একই প্রক্রিয়া আওয়ামী লীগের আমলে বজায় থাকে। বিএনপি হ্যাজ গট 19 পয়েন্টস। এই 19 পয়েন্টসে অনেক মডার্ন অ্যাপ্রোচ আছে এবং এই মডার্ন অ্যাপ্রোচগুলি যেগুলি আগে হয়নি, যে পাওয়ার টু উইমেন, তারপরে জেন্ডার ডেভেলপমেন্ট, তারপরে সোশ্যাল সিস্টেমের যে চেঞ্জ, বিভিন্ন কথাগুলি, ওয়ার্কারের ব্যাপার, তো বিভিন্ন কমিটমেন্ট যেগুলি বিএনপি কিছু নতুনত্ব এবং আধুনিকতা আনার চেষ্টা করেছে, যেটা তুলনামূলকভাবে অন্যান্য রাজনৈতিক দল আনে নাই। তো জাতীয়তাবাদ নিয়ে বাঙালি বাংলাদেশি, সেইখানে একটা ডিমার্কেশন এসছে। বাঙালি ভাষাগত ক্ষুদ্র জাতিসত্তা, সমন্বয়ের প্রয়োজন। ভারতের বাঙালিরা আমাদের রাজনৈতিক সহযাত্রী না, এক রাজনৈতিক জাতির ভুক্ত না। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধীরা কি এক জাতি? পূর্ব বাংলার উন্নয়ন বঙ্গভঙ্গ হলে সারা দেশে বিপ্লবী আন্দোলন ছড়িয়ে দিয়ে মুসলিম ও অবহেলিত পূর্ব বাংলাভাষীকে কলিকাতার গুলামে রাখা এক জাতীয় চেতনা। 46-এর দাঙ্গায় মুসলিমের রক্ত গঙ্গা বইয়ে দেওয়া, এটা কি এক জাতীয়তা? 52-তে ভাষা আন্দোলনে সারা দেশে আন্দোলন হচ্ছে, কলকাতায় একটু টু শব্দ হলো না, এটা কি একই জাতীয়তা? মেজর ফোর্স দিয়ে মাইনরিটি ফোর্সকে চাপিয়ে রাখা, এটা কি ভয় দেখানো আধিপত্যবাদী নব্য উপনিবেশবাদ? আবার বিএনপির ব্যাপারে যদি বলি, ভাষাগত, সংস্কৃতিগত, ধর্ম, রাজনৈতিক ঐতিহ্য, বাস্তবতা। বিএনপির যে বাংলাদেশি জাতীয়তাবাদ, রাষ্ট্রীয় সীমানা, ভৌগোলিক বাস্তবতা, রাজনৈতিক ঘটনা প্রক্রিয়া, আর 47, 52, 71-এর যে ঘটনাবলী, এটার একটা সংক্ষিপ্ত সার হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বৈষম্য দূর করে, যে জাতিগত বাঙালি নন বেঙ্গলি বৈষম্য, সমানাধিকার, সাম্য প্রতিষ্ঠা করে, আধিপত্যবাদী মানসিকতা বর্জিত, একই ভাষাভাষীর অন্য রাষ্ট্রের নাগরিকদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। আর বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতেই যদি আপনার পড়েন, উল্লেখ আছে কলকাতার বুদ্ধিজীবীরা বাংলাদেশি জাতীয়তাবাদ বা আমাদের যে জাতীয় স্বাধীন চেতনার বিরুদ্ধে তারা কি ভূমিকা রেখেছে, বঙ্গবন্ধু এটি উল্লেখ করেছেন। তো এইভাবে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশিটাই অ্যাকোমোডেট অল ল্যাঙ্গুয়েজ স্পিকার্স ইন দি কান্ট্রি অ্যান্ড অল এথনিসিটি, ইট লিভস আউট নো ওয়ান। সেখানে একটি কথা এসছে যে পলিটিক্যাল থিওরিস্টদের, cite me an example of a country that doesn't have its sovereignty as its core of nationality, concept of every modern country. সেখানে যদি এই কথাটি যদি আমরা অর্থাৎ একটা প্রিন্সিপাল হিসেবে নেই, তাহলে আমার প্রশ্ন, where lies the sovereignty of Bangladesh? If we say Bengali nationalism we believe, then is it covered by, is Calcutta
not covered by. So Calcutta carries the same sovereignty that Mr. Fakhruddin Ahmed carries. Is Mamata Banerjee excluded from our sovereignty? She is a Bengali. So Bengali nationalism আমাদের sovereignty কোনো সীমানা নির্ধারণ করে না। এটা হচ্ছে তারপর মুক্তিযুদ্ধের চেতনা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেইখানে আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন তর্ক বিতর্কে জড়িত হই এবং সেইখানে আওয়ামী লীগ বিএনপির অবস্থানগুলি কি এটা আমি একটু তুলে ধরতে চাই। এটা আমারও কিছুটা ধারণা এবং আমি এগুলি চেষ্টা করেছি বিভিন্নভাবে কি করতে। মুক্তিযুদ্ধে তার আচ্ছা, আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধে তার দল ও বিশেষ নেতৃত্বের ভূমিকা অবদান স্বীকার করে। আওয়ামী লীগের কৃতিত্ব, অন্য কোনো দলের কোনো কৃতিত্ব এখানে নাই। আর সেখানে ভারতে যারা গিয়েছিলেন তাদেরকে ফোকাস করা হয় বেশি, মূল্যায়িত। আর ভারত, রাশিয়া সহ পূর্ব ইউরোপীয় যে দেশগুলি, এরা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাবাহী আন্তর্জাতিক বিশ্ব। আর কাদের সিদ্দিকী সহ যারা বিরোধী দলের মুক্তিযোদ্ধা নেতা, তারা রাজাকার সহজেই উল্লেখিত হতে পারেন, নিত্য নৈমিত্তিক এগুলি। আর বাংলাদেশের তৎকালীন সামরিক বাহিনী, ইপিআর, পুলিশের মুক্তিযুদ্ধ অফিসারদের বীরত্বকে প্রায়ই দেখা যায় অবমূল্যায়িত এবং সামরিক আন্দোলন অবদানকে তাচ্ছিল্যের সাথে তুলে ধরা হয়। সেখানে বিএনপি সত্যিকার ইতিহাসকে তুলে ধরে। বিএনপির গত কনভেনশনগুলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদানকে তারা সুন্দরভাবে গঠনমূলকভাবে তুলে ধরেছে। ওসমানী, তাজউদ্দিন, প্রবাসী সরকার সহ সকল সেক্টর কমান্ডার ও সকল মুক্তিযোদ্ধার অবদান স্বীকার করে। শুধু ভারত প্রত্যাগত নয়, সারা বাংলাদেশে যারা যুদ্ধ করেছেন এবং ত্যাগ অবদান সৃষ্টি করেছেন, বিএনপি তাদের অবদান স্বীকার করে। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ সকল দেশের সাথে সম্পর্ক স্বাভাবিকরণে বিএনপি উদ্যোগী। এটা সময়ের চাহিদা এবং মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী নয়। বিএনপি কোনো নেতাকে রাজাকার বলা, এই কাজটা বিএনপি করে নেই। এবং বিএনপি মুক্তিযুদ্ধের প্রকৃত সামরিক যুদ্ধ, প্রত্যক্ষ যুদ্ধ এবং তাদের বীরদের কৃতিত্ব সবসময় তুলে ধরে, সম্মুখ সমরে যারা করেছেন। আর হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা যদি বলেন, 195 যুদ্ধাপরাধী ছেড়ে দিলাম, তারপরে ভুট্টোকে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে লাল গালিচা দিয়ে সম্বর্ধনা দেয়া, এটা কি মুক্তিযুদ্ধের চেতনার ভিতরে পড়ে? বিএনপি হ্যাজ নট সাচ লায়াবিলিটি। আচ্ছা, তারপরে যারা যুদ্ধে পলায়ন পর মানুষ পালিয়ে গেল, মুজিব বাহিনী সৃষ্টি করা হলো, মুক্তি বাহিনীকে বিতর্কিত করা হলো, এই যে ভুয়া মুক্তিযোদ্ধা এবং তাদেরকে বিভিন্নভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হলো, এগুলি মুক্তিযুদ্ধের চেতনাকে ম্লান করা হয়েছে। আর বিএনপি জাতীয় ঐক্যে প্রয়াসী হয়েছে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে তার কৃতিত্ব অবদানকে স্বীকার করেছে। এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাদের বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান হয়েছিল, পাকিস্তানের আটক ছিলেন বা মুক্তিযুদ্ধে যোগ দিতে পারেন এরকম অনেক নেতাকেই, জেনারেল ওয়াসিউদ্দিন, জেনারেল এরশাদ, শাহ আজিজ, খানে সবুর, ইয়ে চৌধুরী, প্রফেসর আফসারউদ্দিন, অনেকেই তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন দায়িত্ব বিএনপি প্রদান করেছে। আমি যদি আওয়ামী লীগের নেতাদের বলি, যে রাজ্জাক, তুফাইল সহ অনেক নেতা ছিলেন যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু তাদেরকে মুক্তিযুদ্ধে সরাসরি কোনো সশস্ত্র যুদ্ধে দেখা যায়নি। কি করেছিলেন তারা মুক্তিযুদ্ধে? এটা নিয়ে অনেকের মাঝে প্রশ্ন থাকে। যদি সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডার, পদকধারী মুক্তিযোদ্ধা এবং সুনির্দিষ্ট মুক্তিযোদ্ধাদের আমরা তালিকা দেখি, প্রায় দেখা যায় এদের মাঝে বিএনপিতে অনেকেই সরব, কিন্তু এদের অনেকেই আওয়ামী লীগ করেন না। আর তাদের মাঝে যদি কেউ কোনো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরেন, তখন আওয়ামী লীগ রিয়্যাক্ট করে। একে খন্দকারের রিসেন্ট পাবলিকেশন, তাজউদ্দিনের মেয়ে যখন লিখলো এটা নিয়ে, অথচ তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনাগুলি তুলে ধরে। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতা, এটা বিএনপি এবং আওয়ামী লীগের একটি মার্জিন। আওয়ামী লীগ মুজিববাদে বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষতা মুজিববাদের একটা অংশ। তারাই আবার ইসলামী ফাউন্ডেশন করেছে, একটি ধর্মের প্রতি পক্ষপাতিত্ব। ইসলাম রাষ্ট্র ধর্ম সংবিধানে যে আইন পাশ করেছে, সেখানে আওয়ামী লীগ পিছিয়ে যায়নি এবং ইসলাম রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয়নি, পক্ষে অবস্থান নিয়েছে। তার মানে তারা ধর্মনিরপেক্ষতার নীতিতে অটল না এবং বিশ্বাসী না। 2016 বাজেটে হিন্দু মন্দিরের জন্য দেওয়া হলো সংখ্যালঘুদের প্রতিও তাদের মাত্রাতিরিক্ত সহানুভূতি এবং সহযোগিতা, এগুলি দেখা যাচ্ছে। আওয়ামী লীগের আমলে নাস্তিকতার প্রভাব বেড়ে যায়, ইসলামী শক্তির উপর আঘাত এবং মূল্যবোধের প্রতি আঘাত আসে, রাষ্ট্রীয় বিরোধিতা, ইসলাম বিরোধী শক্তি সমূহের সাথে আওয়ামী লীগের একটি ঐক্য এবং সংহতি দেখা যায়। ভারতের বর্তমান সরকারের সঙ্গে আওয়ামী লীগের একটি অবস্থান সুস্পষ্ট। ইভেন
ডক্টর বরকাতের একটি বইতে লেখা আছে যে যে শত্রু সম্পত্তি আইনে যে সম্পত্তি আছে এর অধিকাংশই আওয়ামী লীগের নেতারাই দখল করে রেখেছেন এবং এতে আওয়ামী লীগ কোনো ভূমিকা নেয়নি। সেইখানে বিএনপিকে যদি আমরা বলি, মুজিবনগর ডিক্লারেশনের ধর্মীয় স্বাধীনতা এটি বাস্তবায়ন করে, কনস্টিটিউশনে বিশ্বাস করে, মেরিট, তারপরে হচ্ছে ডিসক্রিমিনেশনে তারা বিশ্বাস করে না। ইভেন হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশে আওয়ামী লীগ বলে সংখ্যালঘু, কিন্তু বিএনপি তাদেরকে সংখ্যাগুরু হিসেবে বিবেচনা করে, কোনো সংখ্যালঘু হিসেবে আওয়ামী লীগ বিএনপি ওইভাবে বিবেচনা করে না। আর বিএনপি আসলে সব ধর্মীয় সম্প্রীতি এবং সৌহার্দ্যে বিশ্বাস করে, বিএনপি তাদেরকে ভোটের কারণে ব্যবহার করতে চায় না। এটা হচ্ছে। আর ইকোনমি নিয়ে আমি এর আগে কথা বলেছি, ইকোনমি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, বাম ডান, সেখানে আওয়ামী লীগের অবস্থান যদি বায়ে থাকে, বিএনপির অবস্থানটা কিছু ডানে হবে, মাঝামাঝি অবস্থান। আমরা প্রায় একই নীতিতে বিশ্বাস করছি। পয়েন্টস অফ ইম্পর্টেন্স আমি যেটা বলছি যে আওয়ামী লীগ তো বামে বলছি, আর বিএনপিকে গণতান্ত্রিক, উদারনৈতিক এবং ধর্মীয় রাজনৈতিক দলগুলির সাথে সম্পর্কের কারণে ডানে অবস্থান। আর বিএনপিতে বিভিন্ন ধরনের পলিটিক্যালি অ্যাম্বিশাস বা রাজনৈতিক যোগ্যতা সম্পন্ন বিভিন্ন লোক, টেকনোক্রেট, শিক্ষাবিদ, এরা যেইভাবে এসছে এইভাবে আওয়ামী লীগ আসে নাই। এদের নাম যদি বলি, প্রফেসর সৈয়দ আলী আহসান, এনায়েতুল্লাহ খান, মওদুদ, এমআর খান, হাবিবুল্লাহ খান, সাইফুর রহমান, বি চৌধুরী, জামাল উদ্দিন, এই ধরনের অনেক লোক এসছে, যাদের এইরকম লোককে আওয়ামী লীগে দেখা যায় না। আর পয়েন্টস অফ প্রপোজাল, আমি কয়েকটা প্রপোজাল দিতে চাই আজকের আলোচনায়। আমার কাছে মনে হয়েছে যে এই যে আলোচনা আমরা করলাম এবং বাংলাদেশের পলিটিক্যাল আইডিওলজির ক্যারেক্টারিস্টিক্সগুলি দেখলাম, এতে মনে হচ্ছে যে আমাদের ট্রান্সপারেন্সির অভাব আছে ইন্টারনাল ডেমোক্রেসিতে। এটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দলের নেতৃত্ব নির্ধারণ হবে গণতান্ত্রিক পন্থায়। আর এটা হচ্ছে যে বাংলাদেশের জাতীয় নির্বাচন অথবা স্থানীয় নির্বাচন, সর্বপর্যায়ের নির্বাচনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে। A process of selecting good elements in politics and outpouring the evils. আমাদের যে বাজে লোকগুলিকে রাজনীতির থেকে বের করে দিতে হবে, এবং যদি আমরা বের না করে দিতে পারি, এটা একটা জাতীয় অভিশাপ হয়ে যাবে। এবং ভালো লোকগুলিকে রাজনীতিতে, গণতন্ত্রে নিয়ে আসতে হবে। রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। অ্যাসার্টেন ফ্রি ফ্রম অল করাপশন প্রতিটা সেক্টরে। আর পলিটিক্স এ প্রফেশন ফর কম্পিটেন্স, এডুকেটেড অ্যান্ড সার্ভিস মাইন্ডেড, অনেস্ট, সিনসিয়ার অ্যান্ড প্যাট্রিয়টস। It's not a work for making money, dishonest, or the businessmenরা আসবে business minded হয়, industrialist entries, those entries should be closed. অর্থাৎ টাকার বিনিময়ে মনোনয়ন বিক্রি করে দিলাম একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আরও 10টা ইন্ডাস্ট্রি বানাবেন, কিন্তু তার রাজনীতির প্রতি কোনো এরকম পাবলিককে দেওয়ার মতো ইন্টারেস্ট তাদের মাঝে থাকে না। কোয়ালিটি অফ লাইফ এ নিয়ে আমাদেরকে আরও মোর ফোকাস করতে হবে। এ কনসার্ন ফর পলিটিক্স, গ্লোবাল অ্যাডাপ্টেশন, এটা আমাদের এখন সারা দুনিয়া আগাচ্ছে, বিভিন্ন ডিমান্ড আসছে। আর পলিসি চেঞ্জের ব্যাপারে আমার মনে হয় কিছু রিভিউ করা দরকার। আমাদের যে ল এনফোর্সমেন্ট, এগুলি কলোনিয়াল, অনেক ল চেঞ্জ করা দরকার। রাইট ফোকাস অন পভার্টি, আনএমপ্লয়মেন্ট, আর ওয়ার্ক উইথ অপোজিশন, অল পার্টিস, নট বাই ইগনোরিং অপোজিশন অর পলিটিক্যাল মেরিটস। ভালো নেতাদেরকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক সংস্কার বা রাজনৈতিক নেতৃত্ব ভালো কর্মসূচি দিতে পারে না। আর স্ট্রেংথেনিং অফ আওয়ার লোকাল গভর্নমেন্ট, এইটা এখন দুর্বল, এইটাকে যদি আমরা সবল না করি তাহলে ভালো হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের পার্টিসিপেশন ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই এখানে, বলুন। ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাসির সাহেব আওয়ামী লীগ বিএনপি দুইটারই মানে ভালো মন্দ তুলে ধরছেন আর কি। আর কি একটা পয়েন্ট আপনি বাদ দিয়ে গেছেন বিএনপির ক্ষেত্রে, যে বিএনপি যখনই দুইটা দল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় গেছে তারাও ভুল করছে, আর যখন বিএনপি ক্ষমতায় গেছে তারাও ভুল করছে। আর বিএনপি যে কিছু কিছু ভুল করছে সেগুলো মানে এখন ওয়াইডলি ফোকাস। আপনি যদি মুক্তিযুদ্ধের কথায় বলেন, স্বাধীনতার কথায় বলেন, তাহলে বিএনপি কিভাবে ওই নিজামীকে মন্ত্রী বানায়? তারা তো বেসিক্যালি রাজাকার। বিএনপি এই ভুলটা করলে কেন? আর এই জিনিসটা কিন্তু আপনার এই পেপারের মধ্যে ফোকাস নাই। আমার মনে হয় উনি প্রথম একটা বলতেছিল, আমি যে বলতেছি
কালার এখন পর্যন্ত বিএনপি, কিন্তু আপনার সাথে আমি একমত যে বিএনপি হলো রাজাকারদের পুনর্বাসন করছে। হ্যাঁ, এটা রাইট অর রং অ্যানাদার ইস্যু। ঠিক করেছে কিনা ভুল করেছে উই ক্যান ডিবেট, কিন্তু চিহ্নিত যারা নিজামি মনে করেন, আমি নিজামির কথা বলতে পারেন, গোলাম আজমের কথা বলতে পারেন, এটা আমরা ছোট থেকে শুনে আসছি এবং তারপরে রাইট অ্যান্ড রং উই ক্যান ডিবেট অন দ্যাট, কিন্তু এটা চিহ্নিত এবং করেছে। হ্যাঁ, আমি আপনার সাথে আমি কোনো দ্বিমত বিষয়ে কোনো প্রশ্ন করতেছি না। আমি যেটা আমার একটা আর তার অলরেডি হ্যাংড হয়ে গেছে যে পাস্ট ইস্যু, বাট আমি কারেন্ট ইস্যু তুলতে চাই। ইস্যু হলো যে আমাদের সবাইকে রিথিঙ্ক করা উচিত হোয়াট ইজ ডেমোক্রেসি। আমরা কথায় কথায় ইন্ডিয়াকে তুলে ধরি ডেমোক্রেসি, ইন্ডিয়া ইজ ডেমোক্রেটিক কান্ট্রি। এখন কোশ্চেন হলো আমার কাছে যদি বলা হয় এটা মোটামুটি ওয়েস্টের একটা প্রোপাগান্ডা, চায়নাকে ব্লক দেওয়ার জন্য কাউকে চুজ করতে হবে, ওয়েস্ট ঢোল বাজিয়ে যাচ্ছে, সবাই সেই ঢোলের তালে তালে যাচ্ছে যে বিগেস্ট ডেমোক্রেসি। ফান্ডামেন্ট ডেমোক্রেসিতে যদি আপনি রেফারেন্ডাম গণভোট অ্যালাউ না করেন কোনো দেশে, ইট ইজ নট ডেমোক্রেটিক। আমি ইন্ডিয়ার বেঙ্গল ক্লাবে বসে ওদের আমার সেমিনারের পরে আর কি আমাদের মিটিং ছিল, আমি সবাই ওদেরকে গভর্নমেন্টের পদে জয়েন্ট সেক্রেটারি ছিল আর বিভিন্ন অর্গানাইজেশন লোকজন ছিল, তাদের সবার সামনে আমি বলছি দিস নট ডেমোক্রেসি কান্ট্রি। তারা সুইডেনকে ডেমোক্রেসি চ্যালেঞ্জ করছিল যে এরকম তারা কিংশিপ রাখে, এটা কি এমন ডেমোক্রেসি? আমি হ্যাঁ এগ্রি যে কিং থাকা উচিত না ডেমোক্রেসি কান্ট্রি, কিন্তু তোমরাও ডেমোক্রেটিক কান্ট্রি না, তোমরা রেফারেন্ডাম অ্যালাউ করো। আমরা কথায় কথায় ইন্ডিয়ার তুলনা নিয়ে আসি, এটা আমাদের দেখা উচিত। সেকেন্ড জিনিস হলো যে খুবই আনফর্চুনেট যে এত আনফর্চুনেট যে রিলিজিয়ান্স আমরা ছোট থেকে এটা কোনো ইস্যু ছিল না বাংলাদেশে আনটিল রিসেন্টলি, অ্যাটলিস্ট আমার বড় হওয়া পর্যন্ত রিলিজিয়ান কোনো ইস্যু ছিল না। এখন রিলিজিয়ান একটা ভাইটাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং এইটা ইস্যু ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কেন্দ্রিক ব্রিটিশ সময়, তার পরবর্তীতে বঙ্গভঙ্গ, তারপরে 52 বা যত এদিকে 71 অ্যাপ্রোচ হওয়ার পরে 71-এর পর থেকে আমার মনে হয় না রিলিজিয়ান্স, আমি অ্যাটলিস্ট ফিল করি না রিলিজিয়ান একটা ইস্যু। বাট এখন একটা ভেরি আনফর্চুনেট যেটা একটা ইস্যুতে পরিণত হয়েছে, এটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত যে ওয়াই, এর পিছনে কারা বেনিফিটেড হচ্ছে এবং কেন হচ্ছে এবং কারা এই জিনিসগুলো করতে চাচ্ছে, এটা নিয়ে আমার সবাইকে চিন্তা করা উচিত। আমি মনে করি যে এখানে তো ডিসকাশন, আপনি কোনো সলিউশন বা কোনো কিছু না, আপনারা ওপেন ডিসকাশন চিন্তা। তো আমার হলো ফার্স্ট থিং যে রেফারেন্ডাম নিয়ে মানুষের চিন্তা করছে যে মৌলিক অধিকার, যে আমি এটা চাই কি না চাই, সেটাকে হরণ করতেছে ইন্ডিয়া, তার সাথে সাথে বাংলাদেশ করছে। আর হলো তারপরে রিলিজিয়ান একটা ইস্যু, আর এই যে এক্সট্রিমিজম যেটা বাড়ছে এবং এতে কারা বেনিফিটেড হচ্ছে আমাদের চিন্তা করতে হবে এবং কোথায় এর এন্ডটা কোথায়, হ্যাঁ এটা নিয়ে আমার মনে হয় চিন্তা করা উচিত। আমি অনেক কিছু বলা আছে, আমার তোমার বলার সেখানে বলার তেমন কোনো অবকাশ নেই। শুনছিলাম, ভালো লাগছিল, অনেকগুলো আছে, অনেকগুলো পয়েন্টস নিয়ে অনেক কথাই বলা যায়, যেটা বলছিলেন অনেক কিছু বক্তব্য আছে। আমার মনে হয় আজকে সেই পর্যায়ে আমরা যাচ্ছি না, ফ্যাক্টস অ্যান্ড ফিগারসগুলো পেলাম এবং ফ্যাক্টস অ্যান্ড ফিগার আমাদের দরকার, হাইলাইট করা দরকার, সেটা আমি অত্যন্ত থ্যাংক ইউ ফর এই প্রেজেন্টেশনের জন্য। আপনিও খুব সুন্দর বক্তব্য রেখেছেন। আসলে আমাদের রিভাইভ করা দরকার, আমরা কোথায় আছি এবং কোথায় যাচ্ছি। আমি যদি জানি না আমার কোথায় যাওয়ার ডেস্টিনেশন, তাহলে কিন্তু আমার ভুল হয়েই যেতে পারে। আমরা শুধু ডেমোক্রেসি এই নয় যে একটা ডেমোক্রেসি কথায় রেখে দিলাম, একটা ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু এটাকে কাজে লাগাতে হবে এবং ডেমোক্রেসির স্বাদ কিছুটা আমরা আমাদের সৌভাগ্য যে এই দেশে আছি, স্বাদ কিছুটা হলেও পাচ্ছি, যদিও আমরা অ্যাক্টিভলি এই দেশের পলিটিক্যাল এনভায়রনমেন্টে মেইন স্ট্রিমে পার্টিসিপেট সেভাবে করছি না, উপরের লেভেলে যেতে পারছি না, কিন্তু নিচের লেভেলে থেকেও ডেমোক্রেসির স্বাদটা কিছুটা পাচ্ছি। ডেমোক্রেসির কাছে আমার কাছে এইভাবে ধরা দিয়েছে এই দেশে এসে 51% cannot decide everything, even they are in the power. The 49% is much more powerful than the 51%. এই স্বাদটা এই দেশে পাচ্ছি। এটা কি আমার কাছে যদি লুজ হিসেবে ধরি, তাহলে মনে করি ডেমোক্রেসির স্বাদ এটাই হওয়া উচিত। যাই হোক, এই কনটেক্সটে বাংলাদেশের কাছে আমি ফিরে যাচ্ছি না ডেমোক্রেসি নিয়ে, কিন্তু আমার কাছে কিছু গ্যাপ মনে হয়েছে, সেটা চোখে পড়ে। সেটা হলো যে ডেমোক্রেসিকে আমাদের দেশে প্রাতিষ্ঠানিক করা হয়নি। কারণ এই যে কিছুক্ষণ আগে আমি শুনলাম কেউকে বলা হয় খুব ভালো রাজনীতিবিদ, উনি আবার খুব খারাপ রাজনীতিবিদ।
আমি কে ভালো রাজনীতিবিদ তার ডেফিনেশনে জানি না। সে কি রাজনীতি শিখেছে? রাজনীতি সম্পর্কে তার কি আছে আমরা কোনো কিছু জানি না। শুধু পলিটিক্যাল সায়েন্স পড়লেই রাজনীতিবিদ হওয়া যায় না। আমি একজন কৃষিবিদ হতে পারি, একজন ইঞ্জিনিয়ার হতে পারি, কিন্তু রাজনীতিক শেখার জন্য যে প্রাতিষ্ঠানিক পরিবেশ আমার দরকার এদেশে আছে। এদেশে আপনি একটা দলের সাথে সম্পৃক্ত যখনই হবেন তারা আপনাকে ডিফারেন্ট কোর্সে পাঠায় আপনার জন্য উন্মুক্ত করে দেয় রাজনীতি শেখার জন্য। আমাদের দেশে সেই প্রক্রিয়াটা হয়তো বা আছে। আই এম নট ভেরি ডেপথ অন পলিটিক্যাল পার্টিজ, অনেক কিছু জানি না, জানতে চাইও না, কিন্তু আমার একটা ধারণা হয় সেই ধরনের রাজনীতি শিখে রাজনীতিবিদ আমাদের হওয়ার সংখ্যা খুবই কম। অন্ততপক্ষে এই যুগে, বামপন্থী রাজনীতির যুগে আমি যখন ছাত্র ছিলাম প্রচুর পড়াশোনা ছিল। যারা বামপন্থী রাজনীতি করতো পড়াশোনা করতো, লাল সে মশনকের বই হোক, লাল মোড়ক দিয়ে বাঁধা বাংলায় তর্জমা করা বইগুলো আমাদের পরীক্ষার আগের দিনও রাত্রে লুকিয়ে পড়েছি। যাই হোক, তো এই ধরনের কিছু পরিবেশ আমাদের দেশে গ্যাপ, এটা চলেই গেছে, এটা ইতিহাস নাই এখন। ছাত্র রাজনীতি বাংলাদেশের স্বাধীনতাকে আজকে অনেক কিছুই বলা হয়, মুক্তিযুদ্ধের কথা বলা হয়, কিন্তু ছাত্রদের কন্ট্রিবিউশন টু বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স আমি কোথাও শুনি না। ছাত্রদেরকে আজকে হাইলাইট করা হয় না, ওদেরকে ক্রিমিনাল বলা হয়, চোর বাটপার এটা রাজাকার বলা হয়, ছাত্রদেরকে বলা হয় যে ওরা সন্ত্রাসী। কিন্তু ছাত্রদের সেই রুল কখনোই ছিল না। 69 ছিল না, 69 আন্দোলন আওয়ামী লীগ করে নাই। 69 আন্দোলন শুরু হয়েছিল 11 দফা থেকে, যেটা ছাত্ররা সম্মিলিত ছাত্র সংগঠন শুরু করেছিল সেই আন্দোলন। সেখানে আমরা রেল লাইন উঠানো শুরু করে থেকে ব্রিজ ভেঙে দেওয়ার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল, ছাত্ররা দিয়েছিল এইসব, অচল করে দেবে সরকারকে। 7ই মার্চ এসেছে 1971 সালে, বঙ্গবন্ধুর ভাষণ এমনি আসেনি, ছাত্ররা সেখানে ইনফ্লুয়েন্স ছিল বঙ্গবন্ধুর ভাষণে। যাই হোক, অনেক ইতিহাস আমাদের আছে, সেগুলো ছোটোখাটো ব্যাপার। কিন্তু আমি যে ফিরে আসছি যে রাজনীতিকে প্রাতিষ্ঠানিক করতে হবে, রাজনীতি শেখাতে হবে, রাজনীতি শিখতে হবে। আজকাল বাংলাদেশে বন্দী হয়ে আছে রাজনীতি কিছু উচ্চবিলাসী ইন্টেলেকচুয়াল যাদেরকে বলি তাদের হাতে, কিছু ভ্রান্ত রাজনীতিবিদ যাদের হাতে, যারা ডেমোক্রেসি হিসেবে চিন্তা করে না, এটাকে হাতিয়ার হিসেবে চিন্তা করে, তাদের হাতে বন্দী হয়ে আছে। এগুলাকে এদের থেকে আমাদের ছাড় নিতে হবে। কিন্তু স্বার্থবাদী আমাদেরকে নিয়ে যেতে, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, সেখানে কৃষকরা আজকে মাস হয়ে গেছে, তাদেরকে আপনি যেদিকে নিয়ে যাচ্ছেন তারা সেদিকে যাচ্ছে। বাংলাদেশের এডুকেশন হার অত্যন্ত, আই থিঙ্ক 60%, জানি না,